ছাত্র আন্দোলনে উত্তাল দিল্লি, বলা যায় গোটা দেশ। সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে এই আন্দোলনে মানুষের একটা বড় অংশের সমর্থন রয়েছে, আবার বিরোধিতাও রয়েছে। কোথাও কি এই আন্দোলন আন্না হাজারের সেই দুর্নীতি বিরোধী আন্দোলনকে মনে করিয়ে দিচ্ছে, বা নেপাল এবং বাংলাদেশে যেভাবে আন্দোলন করেছিল ছাত্র সমাজ, সরকারের পতন ছিল তাদের মূল উদ্দেশ্য, এখানেও কি তাই? নানান প্রশ্ন উঠে আসছে। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। দেখো, নিটের প্রশ্ন ফাঁস এবং তার পরবর্তী সময় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনের একটা সূচনা হয়েছিল, কিন্তু এই আন্দোলনের কোথাও একটা কেন্দ্রীয় লিডারশিপ নেই, সে অর্থে অর্গানাইজড নয়। কিন্তু চাকরি, বেরোজগারি বলো, চাকরি নেই, সব কিছু নিয়ে একটা আবেগ কিন্তু এই আন্দোলনের মধ্যে রয়েছে। এটার কি আরও বিস্তার ঘটতে পারে? তুমি কি দেখছো, মানে এই আন্দোলনের ভবিষ্যৎ কি হতে পারে? দেখো, এই আন্দোলনটাকে তুমি যেভাবে শুরু করেছিলে, যে এই আন্দোলনটাকে যদি আমরা ওই ইন্ডিয়া এগেনস্ট করাপশন বা আন্না হাজারের মুভমেন্ট এটার সাথে তুলনা করে দেখি, তাহলে আমার মনে হয় একটা জায়গায় ভুল হবে। আমি এই যন্তর মন্তরে এবারের আন্দোলনটা সামনের থেকে প্রত্যক্ষ করিনি। যেটুকুনি দেখছি সেটা টিভিতেই দেখছি বা সমাজ মাধ্যমে দেখছি, বা ওখান থেকে যে ক্লিপগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে সেগুলোই আমরা দেখছি। ঠিক। এবং সেখান থেকে আমরা একটা ওপিনিয়ন জেনারেট করার চেষ্টা করছি। আন্না হাজারের মুভমেন্টটা আমি খুব কাছ থেকে দেখেছিলাম, যন্তর মন্তরে দাঁড়িয়েই দেখেছিলাম, এবং প্রথম দিন থেকে শেষ মুহূর্ত পর্যন্ত সেই সময় দেখেছিলাম। তার কারণ হচ্ছে যে তখন দিল্লিতে যেভাবে ব্যাপারটাকে ইভলভ করে, সেইটা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি দেখেছি দিল্লিতেই। সেখানে থেকে আমি যদি তুলনা করে দেখি, তাহলে দেখো, আন্না হাজারের মুভমেন্ট মানে এই লোকপাল বিলের দাবিতে তার আন্দোলন, বা তারপরে অরবিন্দ কেজরিওয়াল যখন চলে আসেন ইন্ডিয়া এগেনস্ট করাপশন বলে একটা মঞ্চ তৈরি করে আন্দোলন, এবং তারপরে রামদেব জুড়ে যাওয়া এবং জুড়তেই তখন দিল্লিতে এবং তখন ক্ষমতার অলিন্দেও এটা সবার কাছে স্পষ্ট ছিল যে ওই যন্তর মন্তরে RSS সংঘবদ্ধভাবে লোক পাঠাচ্ছে, বিজেপি সংঘবদ্ধভাবে লোক পাঠাচ্ছে। ফলে ওইখানে আন্না হাজারের আন্দোলনের একটা পলিটিক্যাল মোটিভ দেখা যাচ্ছিল। অরবিন্দ কেজরিওয়ালের একটা পার্সোনাল পলিটিক্যাল অ্যাম্বিশনও ওয়াজ ক্লিয়ারলি ভিজিবল। ক্রমশ আস্তে আস্তে প্রকট হচ্ছিল যে কেজরিওয়ালের পলিটিক্যাল অ্যাম্বিশনটা। এবং তারপরে কেজরিওয়াল দেখো যেভাবে আন্না হাজারেকে ছুঁড়ে ফেলে দিলেন, ধীরে 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 ধীরে, ঠিক আছে, ছুঁড়ে ফেলে দিলেন। রামদেব ওখান থেকে বেরিয়ে গেল। কিন্তু রামদেব যে RSS এর কথায়, বিজেপির কথা ওখানে গেছিলেন, সেটাও ক্রমশ স্পষ্ট হয়ে গেল। 2012 সালে যখন আন্না হাজারেরই আন্দোলন হয় এবং একটা সময় যখন যৌথভাবে আন্না হাজারে আর রামদেব অনশনে বসে, তারপরে তো এই আন্দোলন যেভাবে লোকপালের একটা গতি পেল, তারপরে গভর্নমেন্ট সাকাম করলো ইত্যাদি প্রভৃতি। পরবর্তীকালে আমরা কি দেখলাম? সেই রামদেব 2014 সালের লোকসভা ভোটে অ্যাক্টিভলি বিজেপির জন্য প্রচার এবং বিজেপির জন্য প্রার্থী খুঁজে দেওয়া। এই যে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে বাবুল সুপ্রিয় জিতেছিলেন, বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে বেছে দিয়েছিলেন কে? রামদেব। তো কথাটা হচ্ছে যে ওইখানে একটা পলিটিক্যাল মোটিভ, যে সরকার বদলের, রাজনৈতিক ক্ষমতা দখলের, সরকারকে ফেলার, এইটা একটা লার্জার ওখানে একটা পরিকল্পনা ওখানে ছিল। বা কেজরিওয়ালের অ্যাম্বিশন, অনেকে তখন বলতেন যে কেজরিওয়ালকেই বিজেপি ইন্ধন দিচ্ছিল, RSS ইন্ধন দিচ্ছিল। কারণ কেজরিওয়াল কার ভোট ব্যাংকে থাওয়া বসায়? কংগ্রেসের ভোট ব্যাংকে থাওয়া বসায়। এবারে যে এই যে আন্দোলন, সেটা শুরু কোথা থেকে হয়েছে? সেটা শুরু হয়েছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, তিনি একটি পর্যবেক্ষণে দেশের ইউথদের একাংশকে ককরোচ বলেছেন, আরশোলা বলেছেন। সেই থেকে একটা সোশ্যাল মিডিয়া একটা ফেনোমেনন তৈরি হয়, সেটা নিয়ে লোকে ব্যান্টার করে, তার মাঝখানে মধ্যে দিয়ে প্রতিবাদ জানায়, এবং এখান থেকে আস্তে আস্তে একটা বিস্তার লাভ করে। কেন বিস্তার লাভ করে সেটা একটা বোঝার ব্যাপার আছে। আর দুই, এর মাঝখানে সোনাম ওয়াংচুক, তিনিও এডুকেশন সিস্টেমের রিফর্ম, নিট পরীক্ষা আরো স্বচ্ছতার সঙ্গে করা, এইসব নিয়ে আন্দোলন নামে। এদের দুজনে একটা কনভার্জেন্স হয়, তারা একই সঙ্গে ওখানে ওই যন্তর মন্তরে CGP প্রোটেস্টে সামিল হয়ে যান। এক মঞ্চে এসে যান এবং অনশন শুরু করে, এবং সেটা ক্রমশ একটা ইমোশনাল ওয়েভ তৈরি করে গোটা ভারতবর্ষ জুড়ে ছাত্র এবং যুব সমাজের মধ্যে। যেটা আমি বলতে চাইছিলাম, যে এই যে
দেশের যুব সমাজে একাংশকে ককরোচ বলার পর যেটা তৈরি হয়েছে যে সোশ্যাল মিডিয়া, সেটা কারণটা হচ্ছে দেখো যে এটা তো শুধুমাত্র নিট পরীক্ষার ফাঁসের বিষয় নয়, শুধু একটা বিষয় নয়, সামগ্রিকভাবে যে গত কয়েক বছর ধরে ভারতবর্ষ জুড়ে কর্মসংস্থানের অবস্থাটা কি। 2024 সালের লোকসভা ভোটে যখন নরেন্দ্র মোদী সরকার বা এনডিএর যখন মোট আসন সংখ্যা, অনেকেই বলছিলেন যে 400 হবে, 400 ছুঁয়ে যাবে, কিন্তু হলো কি যে 240-এ আটকে গেল, মাচ লেস দেন, যে তার ওই মেজরিটি নাম্বারের থেকে কমে গেল, 240-এ আটকে গেল। সেইটা যখন মানে কার্যকারণ আমরা পর্যালোচনা করতে বসি, বা এই যে সকল পলিটিক্যাল পণ্ডিত তারা যখন পর্যালোচনা করতে বসেন, তখন তারা কি বলেন যে প্রতিষ্ঠান বিরোধিতা, এবং প্রতিষ্ঠান বিরোধিতার অন্যতম কারণটা কি না কর্মসংস্থানের সুযোগের অভাব। ঠিক, বেকারত্বের বিষয়টা নিয়ে যুব সমাজের মধ্যে ক্ষোভ এতটাই যে তারা একটা অংশ অসন্তোষ থেকে বিরোধিতা করেছে। এইটা তো 2024-এর ভোটের আগে যদি ছিল, তারপর থেকে তো র্যাডিক্যাল চেঞ্জ কিছু হয়ে যায়নি, বরঞ্চ গত 2 বছরেও যে এই কর্মসংস্থানের ছবিটা, বিনিয়োগের ছবিটা আহামরি কিছু বদলায়নি। কিছু কিছু স্টেটে বিক্ষিপ্তভাবে কিছু বিনিয়োগ বা কিছু ঘটনা ঘটার ফলে কিছু এমপ্লয়মেন্ট হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যে একটা হতাশার ছবি, সেটা বদলাই, সেই হতাশার থেকে যে একটা রিফ্লেকশন, এডুকেশন ব্যবস্থার প্রতি মানুষের হতাশা, বারবার করে প্রশ্ন ফাঁস হচ্ছে। এইবারে তুমি দেখো যখন নিট হবে, এই নিট হলো, সঙ্গে সঙ্গে তার প্রশ্ন ফাঁস, আবার রিনিট হলো। এবার তুমি বলো যে অনেকেই, আমি আমার পরিচিতদের মধ্যেও কাছে দেখি যে তাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, 1 বছর কেউ পড়াশুনো ড্রপ করে দিয়ে শুধু নিটের প্রস্তুতি নিয়েছেন। তোমার মেয়ে তোমার মেয়ে একবারে নিট পাস করে ডাক্তার হতে চলেছে বলে তুমি হয়তো সেটা তুমি ওই তোমার একটা প্রস্তুতির জন্য একটা সত্যি খুব একটা উদ্বেগে গেছে, ওদের একটা উদ্বেগ, সেখানে তুমি সেটাকে অতিক্রম করে চলে এসছো। এবার তুমি দেখো যে যাদের 1 বছর তারা অন্য কিছু বাদ দিয়ে নিটের অ্যাপিয়ার করেছে, এবার সেইটা করে পরীক্ষা দিয়েই দেখছে যে পরীক্ষা আবার একবার তুই, এইটা একটা মানসিক চাপ তৈরি হয়েছে। তো সামগ্রিকভাবে কি একটা হতাশা, ছেলে মেয়ে সেই চাপটা নিতেও পারে। এবার তুমি যদি বলো যে 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 প্রশ্ন ফাঁসে যারা যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিলাম ইত্যাদি প্রভৃতি, তাতে তো তাদের ওই হতাশার পর্বটা তো মিটে গেল না। তো তারা একটা কিছু এক্সাম্পলারি দেখতে চায়, একটা দৃষ্টান্তমূলক কিছু করতে চায়, যে হ্যাঁ সরকার সত্যি একটা বোল্ড স্টেপ নিয়েছে, কিছু করে দেখিয়েছে, এবং সেখানে এই যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি, সেটাতে মেনে নেওয়ার জন্য মধ্যে কোনো মানে গরিমার কোনো ঘাটতি হয় না। ঠিকই, তুমি দেখো যে অতীতেও আমরা দেখেছি যে বাজপেয়ী সরকারের সময় রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী ইস্তফা দিতে যাইতেন, আগে বারবার হতো, অনেক সময় হয়েছে, ঠিক আছে। তাতে হচ্ছে তাতে কি সরকার পড়ে যেত না? ওই সামগ্রিকভাবে যে মানুষের যে ক্ষোভ, অসন্তোষ, সেই হাওয়াটা বেরিয়ে যাওয়া, এবং মানুষকে দেখানো যে হ্যাঁ কেউ একজন দায়িত্ব নিচ্ছে, তুমি দেখো যে মুম্বাই হামলার ঘটনার পরে শিবরাজ পাটিলকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তাতে সরকারের কি হয়েছে? লোকে শিবরাজ পাটিলের সমালোচনা করছিলেন, তিনি দায় নিয়ে তিনি সরে যান। তুই এখানে যদি বিজেপি বরাবরই এসব ব্যাপারে অনমনীয় থাকে, ঠিক আছে, যে আমরা কোনোভাবে কোনো আন্দোলনের কাছে সাকাম করবো না, তার কারণ তার এটারও একটা পলিটিক্যাল ফর্মুলা আছে, যে এটাতে ইনক্রিমেন্টাল প্রেশার তৈরি হয়, যে আজকে আমি পদত্যাগ করে দিলে কালকে বলবে যে আবার কোন একটা ইস্যুতে কাউকে, এবং বিজেপি নিজেই সেটা করে এসছে। তুমি দেখো যে 2G স্পেকট্রাম কাণ্ডে তারা কি চাইছিলেন, প্রথমে সংসদ অচল ছিল, যে ইরাজার ইস্তফা চাই, যে ইরাজা ইস্তফা হয়ে গেল, বললো না জেপিসি চাই, একদম ঠিক আছে। তো তুমি মনে করালে আবার বিষয়টা, তো কিন্তু এখানে কোনো ইনক্রিমেন্টালের জায়গাও ছিল না। তার কারণ হচ্ছে যে এখানে কোনো সংঘবদ্ধ কোনো পলিটিক্যাল পার্টিরও নেই, সোনাম ওয়াংচুকের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন আছে বলে মনে হয় না। ককরোচ জনতা পার্টি এটা একটা সোশ্যাল ফোরাম, এদের কোনো অ্যাজ কোনো লিডারশিপ নেই। এখানে ছাত্রছাত্রীরা একটা আবেগের তারা এসে জড়ো হচ্ছে,
ফলে এইটাকে ওই টিপিক্যাল আন্না হাজারের মুভমেন্টের সঙ্গে গুলিয়ে ফেললে কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে যে একটা ভ্রান্তি হচ্ছে। তবে তো একটা কি তুমি, আমি বলবো যে এই যে এদের আন্দোলন, সেখানে তুমি বললে যে একটা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র মানে প্রধানের এইটা না, মানে দেখো এইটা অ্যাকচুয়ালি আদার ওয়ে রাউন্ড। মানে ওই সময় যখন আন্না হাজারের মুভমেন্ট হচ্ছে এবং যখন অরবিন্দ কেজরিওয়াল নেমে পড়ছে, সরি, এবং যখন রামদেব নেমে পড়ছে, আমার মনে আছে যে 10 নম্বর জনপদ মানে সোনিয়া গান্ধী এবং সোনিয়া গান্ধীর গুটি কয় পেজ 3 টাইপ পরামর্শদাতা, ঠিক আছে, ওরকম ছিল সোনিয়া গান্ধী, এখনো আছে পেজ 3 টাইপ, ঠিক আছে, পরামর্শদাতা, তারা এসে প্রায় মানে গেল রব তুলে দিয়েছিলেন। এবং মনমোহন সিংও যে খুব পলিটিক্যাল ছিলেন সেরকম মনমোহন সিংয়ের কেউ বলেন না, ঠিক আছে। তো তারা বলছে যে গেল এখনই ওদের কাছে রিচ আউট করা দরকার, এখনই যাওয়ার দরকার। তখন প্রণববাবু বলেছিলেন রামদেবের কাছে যাওয়ার দরকার নেই, এদের সাথে গিয়ে মিটিং করার দরকার নেই, ডেকে মিটিং করতে হবে। কিন্তু 10 জন পদ প্রেশারটা না নিতে পেরে সেই মনে আছে তোমার প্রণববাবু সম্ভবত এয়ারপোর্টে গিয়ে মিটিং করলেন, পরে তিনি স্বীকার করেছেন ওটা ব্লান্ডারই ছিল, ব্লান্ডার। আবার এখানে দেখো যে এখানে তো সেরকম কোনো পলিটিক্যাল ফেস নেই, ফলে এখানে যদি গভর্নমেন্ট রিচ আউট করে তাহলে এটা কোনো পলিটিক্যাল অথরিটির কাছে গিয়ে সাকাম করা নয় একেবারেই। এবং এদের তো দেখো ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে কি সেটা কিন্তু আর এদের সামনে এই মুহূর্তে নেই। ফলে এটা বলেছে, এখানে একটা রিফর্মের কথা বলেছে, এডুকেশন সিস্টেমের রিফর্মের কথা, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এবং যারা এই আন্দোলনে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে যেন কোনো কোয়েরসিভ অ্যাকশন না হয়, কোনো এফআইআর না হয়, এই তো তাদের দাবি। তো এইখানে অনেক নমনীয় অ্যাপ্রোচ আমার মনে হয় গভর্নমেন্টের দিক থেকে হওয়া উচিত। সেই সময় যেমন কংগ্রেসের একটা ভুল ছিল, ঠিক আছে, যে ওইটাকে বেশি ভয় পেয়ে যাওয়াটা, ঠিক আছে, আজকেও এই যে ইগনোর করাটা প্রাথমিকভাবে, এবং সরকার তো ইগনোর করেছে, প্রথমে ভেবেছে সিজেপির এখানে মুভমেন্টে কি হবে, এরা তো এদের লোকজন নেই, গুরুত্ব দেয়নি, ইররিলেভেন্ট, ঠিক আছে। পরে সোনম ওয়াংচুক যাওয়ার পরেও তাদের তখনও খুব বেশি, তারপরে যখন এই প্রোটেস্টাররা রাহুল গান্ধীকে অ্যাপ্রোচ করলো তখনও কিন্তু তাদের মনে হয়নি যে ওইটাও কিন্তু একটা অশনি সংকেত। এবার রাহুল গান্ধী ঢুকে পড়ে, তাহলে একটা জমি দিয়ে দেওয়া হলো। তারপর রাহুল গান্ধী চলে গেলেন প্রাইম মিনিস্টার রেসিডেন্সের কাছে, সেখানে গিয়ে তার যে ছবি সেটাও কিন্তু অনেককে একটা উজ্জীবিত করেছে। এবং ওই দিন পুলিশের ছাত্রদের উপর পুলিশের, তো এইটা নিয়ে তুমি দেখো যে সমাজ মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষ সমালোচনা করছে, তার ফলে আরো ইমোশন কিন্তু এটা জড়ো হচ্ছে। তো এইটাকে আমার মনে হয় যে সফট অ্যাপ্রোচ নিয়ে এটাকে করা হয়েছিল সেইটা প্রথম দিন থেকে অ্যান্টিসিপেট করাতেও একটা প্রবলেম হয়েছে এবং হ্যান্ডেলিংও একটা কোথাও না কোথাও প্রবলেম হয়েছে, এখনো হচ্ছে। এবং এই যে যারা প্রোটেস্ট করছে, আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল হ্যান্ডেলে বিজেপিরই অনেকের ফলোয়ার বা আছে না, অনেক ইনফ্লুয়েন্সার যারা বিজেপির হয়ে কথা বলে, ইদানিংকালে তো সেটা বেড়ে গেছে, যে তারা এদেরকে ডিফেম করার চেষ্টা করছে। আর এরা কি স্টুডেন্ট? এরা স্টুডেন্ট, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, এরাই আন্দোলন করছে। এখন ভুলে গেলে চলবে না যে এখন যে স্কুলের যে ক্লাসের টপার হয় সেও বিটিএস শুনে, সেও স্লিভলেস টি শার্ট পরে একটা ছেলে, সেও নাচানাচি করে। ফলে তুমি আচ্ছা, এও স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট নয় কেন? কোন মানধাতার মানসিকতা নিয়ে আমরা পড়ে আছি? তো যখনই আজকে যত এই যে আন্দোলনটাকে বা কোনো লোক এদেরকে যদি যতই ডিফেম করার চেষ্টা হবে, ততই ইউথদের মধ্যে কিন্তু এদের সঙ্গে সঙ্গে আরো জুড়ে যাওয়ার প্রবণতাটা বাড়বে। তুমি দেখো আজকে কোথা থেকে উত্তরপ্রদেশে কোন গঞ্জ থেকে ছেলে মেয়ে চলে আসছে, পাঞ্জাব থেকে চলে আসছে, হরিয়ানা থেকে চলে আসছে, মেরঠ থেকে চলে আসছে, মধ্যপ্রদেশ থেকে চলে যাচ্ছে, রাজস্থান থেকে চলে যাচ্ছে, বিহার থেকে তো পালে যাচ্ছে, একেবারে বড় ভূমিকা নিয়েছে একটা। তো এইটা তো একটা ইমোশনাল ইউথ একটা প্রোটেস্টের জায়গায় চলে গেছে, এটা কোনো পলিটিক্যাল মোটিভ নিয়ে আন্দোলনের জায়গায় নয়। আর একটা বিষয় তুমি গোড়াতে বলেছো
যে নেপাল, হ্যাঁ আমি এটাতেই আসছিলাম যে তোমার নেপাল বাংলাদেশে যেভাবে ছিল যে সরকার ফেলে দেওয়ার একটা ব্যাপার বা হিংসাত্মক একটা ব্যাপার, খুব মানে একটা কি বলবো, খুব অরাজক একটা ব্যাপারের জায়গায় চলে গেছিল। তুমি দেখো যে বাংলাদেশের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে সরকারের বিরুদ্ধে ল্যাঙ্গুয়েজ, যে হিংসাত্মক আন্দোলন, ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, একদম পুলিশের উপরে আক্রমণ, থানা গিয়ে থানা জ্বালিয়ে দেওয়া, এই যে ঘটনাগুলো ঘটেছে, বা নেপালেও যে ধরনের ঘটনা ঘটেছে, সেই ধরনের ঘটনা তো এখানে হয়নি না। কারণ ওখানে স্পেসিফিক উদ্দেশ্য ছিল যে খালেদা হাসিনা সরকারের পতন। নেপালেও তাই, যে সরকার রেজিম চেঞ্জের এগেনস্ট এই মুভমেন্টটা হয়েছে। এখানে তো সেরকম নেই, এখানে তো শুধুমাত্র স্পেসিফিক 2-3টে ইস্যু। সেইখানে যে রিজিডিটিটা, সেইটা আমার হ্যান্ডেল করা অনেক সহজ ছিল কোথাও। এবং এই যে ফোর্স, যে প্রোটেস্টার, তাদেরকে যদি আজকে, এবং এগুলো সব টিপিক্যাল ন্যারেটিভ, ঠিক আছে, এই চায়না ফান্ডিং করছে, সিআইএ ফান্ডিং করছে, এই আমেরিকার ইয়েতে ফান্ডিং এ আছে, এটা দিল্লিতে সাংবাদিকতা করার সময় থেকে 2003 থেকে আমি বিভিন্ন বিষয়ে শুনি, আর এটা তো চায়না ফান্ডিং করছে, এটা তো ইউএস ফান্ডিং করছে, এই একটা ন্যারেটিভ বিল্ডের জন্য ঠিক আছে। কিন্তু যে ইউথ, যারা রাস্তায় নেমেছে, যে যুব সম্প্রদায়, তারা এই ন্যারেটিভ কি নিচ্ছে? ঠিকই, সেটা তো এখনো পর্যন্ত। কারণ যে ছেলেটি ওখানে গিয়ে আজকে জড়ো হচ্ছে, সে তো একটা, সে জানে যে এই কজটার জন্য, এই কারণের জন্য আমি ওখানে যাচ্ছি। যে নিট পরীক্ষায় বারবার করে প্রশ্ন ফাঁস হচ্ছে, বা বিভিন্ন সরকারি পরীক্ষায় ফাঁস হচ্ছে, এবং সেখানে হতাশ হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, হতাশ হয়ে গিয়ে তারা একটা অনেকে তো চরম হটকারী পথ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এইটা তো সামগ্রিকভাবে তো সবাই দেখতে পাচ্ছে, এবং সেটা নিয়ে মানুষের এই সমাজের, এই যুব সমাজের মধ্যে একটা ক্রোধ, অসন্তোষও আছে। তো সেইটা যদি ঠিকমতো মানে হ্যান্ডেল করা না হয়, তাহলে তো একটা বিপদ হতেই পারে কখনো। এটা এই আন্দোলন দেখো এখনো সেভাবে একটা সেন্ট্রাল লিডারশিপ নেই, একটা আনঅর্গানাইজড ফোর্স, যত কিছুই বলা হোক না কেন, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোরও তো সাপোর্ট যাচ্ছে। সবসময় পলিটিক্যাল পার্টিতে ইনভলভ হবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে যদি আজকে কোনো একটা, ওইটাই বললাম না, ককরোচ জনতা পার্টি, এ তো একটা সোশ্যাল ফেনোমেনন আছে, সেইটা যখন একটা গ্রাউন্ড গেইন করে, এবং পলিটিক্যাল পার্টিগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো যখন দেখতে পাচ্ছে যে সামগ্রিকভাবে যে যুব সমাজের পুঞ্জীভূত যে হতাশা, অ্যাকুমুলেটেড যে তাদের মধ্যে যে অসন্তোষ, ক্ষোভ, হতাশা, এইটার একটা রিফ্লেকশন সেখানে ঘটছে, তাহলে যে কোনো বিরোধী দলই তাদের নিজেদের তার সাথে সম্পৃক্ত করে দেওয়ার চেষ্টা করবে। এবং 2029 আছে সামনে, সবাই তাই চেষ্টা করতে পারে। ধরো আজকে যখন কালো টাকার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, আন্না হাজারে যখন লোকপাল বিলের কথা বলেছিলেন, বিদেশ থেকে কালো টাকা আনতে হবে ইত্যাদি প্রভৃতি, তখন তো বিজেপি সেই স্রোতেই একদম একেবারে একই, তখন তো নরেন্দ্র মোদী বলেছিলেন যে 15 লাখ টাকা করে দিয়ে দেওয়া হবে। উনি হয়তো ওটা মিন করতে যায়নি যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দিয়ে দেবো, কিন্তু উনি এটা তো বোঝাতে চেয়েছিলেন যে বিদেশে ভারতীয়দের যে পরিমাণ কালো টাকা মজুত রয়েছে, তা যদি নিয়ে আসা যায়, তাহলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দিয়ে দেওয়া সম্ভব। তো তার মানে কি, তিনিও তো ওই যে দুর্নীতি বিরোধী প্রচারে, যেটা আন্না হাজারে এবং অরবিন্দ কেজরিওয়াল শুরু করেছিলেন, সেখানে সেই স্রোতেই তো বিজেপি পরবর্তীকালে প্রচারটা নিয়ে যায়। এবং যেটা হয় যে গোটা 2014 সালে ইলেকশনটা হয় যে কংগ্রেস একটা দুর্নীতিপরায়ণ সরকার, এই যে দুর্নীতিপরায়ণ সরকারের বিরুদ্ধে মানুষের ম্যান্ডেটটা আসে, একদম ঠিক আছে। এবং একটা কথা তুমি দেখো, যে আমি 2012 থেকে 2014-15 ওই ফেজটা তো জানি, পরবর্তীকালেও দেখেছি যে ইউথের কথা আমরা যে বলছি, যারা যে যন্তর মন্তরের প্রোটেস্ট করছে, তারা কিন্তু একটা সময় নরেন্দ্র মোদীর মানে ভয়ঙ্কর ফ্যান হচ্ছে, মানে বেশিরভাগ ইউথ। তার কারণ হচ্ছে যে তারা দেখছিলেন যে আজকে দিনের কথা বলছেন, রিফর্মের কথা বলছেন, এডুকেশন সিস্টেম চেঞ্জ করার কথা বলছেন, 2D 3C 4B এসব নানা রকম মোদির একটা ফ্যান বেস এই এদের মধ্যে একটা ছিল। হ্যাঁ, তো সেই
সেই যে বিজেপি তো আজকে সেটা বোঝা উচিত যে এদেরকে রিডিকিউল না করে তাহলে কোথায় একটা ঘাটতি হচ্ছে, যে ইউথ বিজেপির স্ট্রেন ছিল, নরেন্দ্র মোদীর অন্যতম স্ট্রেন ছিল, সেই ইউথটা সরে যাচ্ছে কেন যাচ্ছে। এবং যখন তুমি বললে 2014 কিভাবে এই আন্না হাজারে, 2014 থেকে আমি 2029 যদি ধরি, আবার একটা লোকসভা ভোট সামনে, এবার বিরোধীরা, বিজেপি তখন যে ভূমিকা নিয়েছিল বিরোধীরা, তুমিও সেটারও ব্যাখ্যা করলে যে সেই ভূমিকাটা অবভিয়াসলি নেবে। এবং এই যে একটু যদি সফটনেস দেখানো যায়, এবং পুলিশের ভূমিকা যদি কোথাও গিয়ে একটু মানে কি বলবো, পুলিশের ভূমিকাটা নিয়েও তো বারবার প্রশ্ন উঠছে এই ছাত্রদের উপর। পুলিশ যেটা করেছে সেটা তো পুলিশ তো সরকারের নির্দেশেই করে, সরকার পুলিশকে যেভাবে হ্যান্ডেল করতে বলে পুলিশ সেভাবে হ্যান্ডেল করে। তো পুলিশ মানে তো রাষ্ট্রই, একেবারেই তাই। তার ফলে পুলিশ মারছে বলে লাখটা তো পুলিশের উপর গিয়ে পড়ে না, লাখটা তো রাষ্ট্রের উপরে গিয়ে রিফ্লেকশনটা সেভাবেই হয়। ঠিক। আমার বক্তব্য হচ্ছে যে ওইটা দিয়ে আমাদের শেষ করা উচিত এই আলোচনাটা, বা যে বিজেপিকেই খুঁজতে হবে যে এর সমাধান সূত্রটা কি, কিভাবে এটাকে নেল ডাউন করে একটা সমাধানের রাস্তা বের করবে, যাতে করে এই প্রোটেস্টটা বন্ধ হয় এবং এই যে যুব সমাজের ক্ষোভ সেটাকে অন্তত এ যাত্রায় প্রশমিত করতে পারে। কিন্তু মেইন জায়গাটা কিন্তু ওইটাই, যে যুব সমাজের আশা, ভরসা এবং হোপ, যেই হোপের অশ্বমেধের ঘোড়ায় চড়ে বিজেপি ক্ষমতায় এসেছিল এবং রয়েছে, সেই যুব সমাজের মধ্যে যদি একটা হতাশা তৈরি হয়, তারা যদি হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তাদের মধ্যে যদি অসন্তোষ তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে কোথাও একটা গ্যাপ তৈরি হয়েছে, একটা দূরত্ব কোথাও গিয়ে গ্যাপ তৈরি হয়েছে। ফলে এইটাকেই মাথায় রেখে আবার বিজেপি, দেখা যাক যে এই দূরত্বটাকে বিজেপি কিভাবে হ্যান্ডেল করে আর কি। দূরত্বটা, যেটা দূরত্ব তৈরি হয়েছে, সেটাকে যদি আবার কিছুটা প্রশমিত করা যায় কোথাও গিয়ে, যদি সেটাকে করার জন্য সামনের দিনগুলো খুব ইম্পর্টেন্ট, বিজেপির জন্য ইম্পর্টেন্ট, আর বিরোধীদের জন্য একই সঙ্গে খুব ইম্পর্টেন্ট, যে তারা এটাকেই খড়কুটোর মতো ধরে, এই ককরোচ পার্টি বা তার এই আন্দোলনকে ধরে বিরোধীরা আবার একটা বিজেপি বিরোধী একটা স্রোত তৈরি করতে পারে কিনা 2029-এর আগে, সেটাও দেখার। যা হোক, এই আলোচনায় আমরা তো আগামী দিনেও থাকবো, কোথায় জল কোন দিকে গড়ায়। আজ আপাতত এ পর্যন্তই আমাদের আলোচনা। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।